নমস্কার, আমি মধুস্নাতা। আমার গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন পরশুরামের লেখা একটি গল্প। গল্পটির নাম গুপি সাহেব। গল্পটি শুনতে থাকুন। আমার পাঠ করা গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে প্রতিবারই আপনারা নিত্য নতুন গল্পের নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। শুরু হচ্ছে আজকে গল্প পাঠ। এই লোকটির নাম আপনাদের হয়তো জানা নেই। আমিও তাকে ভুলে গিয়েছিলাম, কিন্তু সেদিন হঠাৎ মনে পড়ে গেল। তার যে ইতিহাস নয়নচাঁদ পাইন আর দাশু মল্লিককে বলেছিলাম, তাই আজ আপনাদের বলছি। নয়নচাঁদ আর দাশু তা মন দিয়ে শোনেননি, কারণ তাদের তখন অন্য ভাবনা ছিল। আমার বিশ্বাস গুপি সাহেব অখ্যাত হলেও একজন অসাধারণ গুণী লোক। আশা করি আপনারা যথোচিত শ্রদ্ধা সহকারে তার এই ইতিহাস শুনবেন। নয়নচাঁদ পাইনের ঘড়ির ব্যবসা আছে। দাশু মল্লিক তার দূর সম্পর্কের শালা, নেশাখোর কিন্তু খুব সরল লোক। নয়নচাঁদের ছেলের বিয়ের কথাবার্তা চলছে। কনের ঠাকুরদা হৃদয় দাসের সঙ্গে আমার আলাপ আছে। সেজন্যে নয়নচাঁদ আমাকে অনুরোধ করেছেন তার দাবি সম্বন্ধে আমি যেন হৃদয় দাসের সঙ্গে কথা বলি। দাবির দুটি আইটেমের উপর আমাকে বেশি জোর দিতে হবে। 1 নম্বর, পাত্রের পিতার জন্যে একটি মোটর গাড়ি অগ্রিম চাই। উত্তম সেকেন্ড হ্যান্ড হলেও চলবে। 2 নম্বর, যেহেতু এদেশে পাত্রের তেমন লেখাপড়া হলো না, সে কারণে দাদা শ্বশুরের খরচে তাকে জেনিভা পাঠাতে হবে ঘড়ি তৈরি শেখবার জন্যে। আমার দৌত্যের ফল কি হলো তা জানবার জন্য দাশু মল্লিক আমার কাছে এসেছেন। নয়নচাঁদও একটু পরে আসবেন। আমি বললাম, দাশুবাবু ব্যস্ত হচ্ছেন কেন? পাইন মশাই এলেই সব খবর বলবো। ততক্ষণ একটা বোম চুরুট টানুন। দাশু মল্লিক ধূমপান করতে করতে চুপি চুপি বললেন, দেখো হে, তুমি এই দেনা পাওনার ব্যাপারে বেশি জড়িয়ে পড়ো না, পরে হয়তো লজ্জায় পড়বে। আমার ভাগ্নে মানে নয়নচাঁদের ছেলে একটি পাঁঠা। এমন সময় নয়নচাঁদ এলেন। এসেই একটা তাকিয়া টেনে নিয়ে শুয়ে পড়লেন। আমি প্রশ্ন করলুম, কি হলো পাইন মশাই, শরীরটা খারাপ নাকি? নয়নচাঁদ আঙুল নেড়ে গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমাদের এই বলে রাখলুম, দেশ উচ্ছন্নে যেতে বসেছে, সর্বনাশের আর দেরি নেই। দাশু মল্লিক আর আমি জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইলাম। নয়নচাঁদ বলতে লাগলেন, গেল হপ্তায় মানিকতলা বাজারে পকেট থেকে 14.5 টাকা উধাও হলো। আবার আজ সকালে কলেজ স্ট্রিট মার্কেটে 19 টাকা 33 পয়সা মেরে নিয়েছে। তোমাদের মিনমিনে গণতন্ত্রী সরকারকে দিয়ে কিছুই হবে না। জবরদস্ত আয়ব শাহী গভর্নমেন্ট দরকার। পকেটমার, চোর আর ভেজালওয়ালাদের সরাসরি ফাঁসিতে লটকাতে হবে। দাশু মল্লিক বললেন, যা বলেছ দাদা। তোমাদের মনে আছে কিনা জানি না, 13-14 বছর আগে লীগ মন্ত্রীদের আমলে
পুরো 1 বছর পিকপকেটিং একেবারে বন্ধ ছিল। নট আ সিঙ্গেল কেস। তারপর যেমন স্বাধীনতা এলো, আবার যে কে সেই। আমি বললাম, আপনারা প্রকৃত খবর জানেন না। লীগ মন্ত্রীদের বা পুলিশের কিছুমাত্র কেরামতি ছিল না। পকেটমারদের ঠান্ডা করেছিল আমাদের গুপি সাহেব। নয়নচাঁদ বললেন, তিনি আবার কে? আমার এখানে দেখে থাকবেন, এখন ভুলে গেছেন। 13-14 বছর আগে প্রায় এখানে আসতো। অতি অদ্ভুত লোক। ফিরিঙ্গি নাকি? না, খাঁটি বাঙালি। গুপি সাহেবের আসল নাম বোধহয় গোপীবল্লভ ঘোষ। গোপীনাথ, গোপেশ্বর কিংবা গোপেন্দ্রও হতে পারে, ঠিক জানি না। একটা বিস্কুটের কারখানায় কাজ করত। এখনকার ছোকরারা যেমন প্যান্ট শার্ট পরে গলায় লম্বা টাই উড়িয়ে খালি মাথায় রোদে ঘুরে বেড়ায়, স্বাধীনতার আগের যুগে তেমন ফ্যাশন ছিল না। রামানন্দ চাটুর্যে মশায় একবার লিখেছিলেন, রোদে বেরোতে হলে মাথায় হ্যাট দেওয়া ভালো, দেশি সাজের সঙ্গেও তা চলতে পারে। গুপি এই উপদেশটি শিরোধার্য করেছিল। ধুতি পাঞ্জাবি পরে মাথায় সোলার হ্যাট দিয়ে বাইসাইকেল চড়ে ঘুরে বেড়াতো। একবার অধোদয় যুগের সময় তাকে দেখেছিলাম একটা গামছা পরে আর একটা গামছা গায়ে জড়িয়ে মাথায় হ্যাট দিয়ে হাতে কমণ্ডল ঝুলিয়ে গঙ্গা স্নানে যাচ্ছে। এই হ্যাটের জন্যই সবাই তাকে গুপি সাহেব বলতো। নয়নচাঁদ বললেন, তোমার ভনিতা রেখে দাও। পকেটমার কিসে বন্ধ হলো তাই চটপট বলে ফেলো। আমাদের এখন অনেক কাজ আছে। একটা বিয়ের জোগাড় কি সোজা কথা? একটু চটে গিয়ে আমি বললুম, গুপি সাহেব হেজি পেজি লোক নয়। তার ইতিহাস বলতে সময় লাগে, আর ধীরে সুস্থে তা শুনতে হয়। আপনাদের যখন ফুরসত নেই তখন থাক। নয়নচাঁদ বললেন, আরে না না, রাগ করো কেন? কি জানো, মনটা একটু খিচড়ে আছে, তাই ব্যস্ত হয়েছিলাম। হ্যাঁ, ভালো কথা। শুনলাম দাস নাকি একটা ভালো রোভার গাড়ির জন্য বায়না করেছে। তাহলে কঞ্জুস বুড়োর সুবুদ্ধি হয়েছে? তা হয়েছে। বেশ বেশ, নিশ্চিন্ত হওয়া গেল। যাক, এখন তুমি গুপি সাহেবের ইতিহাস বলো। আমি বলতে লাগলুম। গুপি সাহেব লেখাপড়া বেশি শেখেনি, কিন্তু ছোকরা খুব পরোপকারী ছিল, আর হরেক রকম জানোয়ার সম্বন্ধে তার অগাধ জ্ঞান ছিল। তার মক্কেলও ছিল বিস্তর। পয়সার জন্যে নয়, শখের জন্যেই সে ফরমাস খাটত। তবে কেউ কিছু দিলে খুশি হয়ে নিত। মনে করুন আপনি একটা ভালো কাবলি বেড়াল চান, গুপি সাহেব ঠিক জোগাড় করে দেবে। এমন বেড়াল যার ন্যাজ খ্যাকশিয়ালকে হারিয়ে দেয়। আমাদের পাড়ার রাধাশ্যাম গোসাইয়ের নাতির শখ হলো একটা বুলডগ পুষবে, কিন্তু বাড়িতে মাংস আনা বারণ। গুপি সাহেব এমন একটা কুত্তা এনে দিল যে ভাত ডাল ডাঁটা চচ্চড়িতেই তুষ্ট, আর হাড়ের বদলে এক টুকরো ক্রিঞ্চি বা একটি পুরনো টুথব্রাশ পেলেও তার চলে। কালীচরণ বাগিশকে মনে আছে? লোকটা গোড়া শাক্ত। রাধাকৃষ্ণ কি সীতারাম শুনলে কানে আঙুল দিতেন। তার শখ হলো একটি ময়না পুষবেন, কিন্তু বৈষ্ণবী বলি কপচালে চলবে না। গুপি সাহেব তারাপীঠ না চন্দ্রনাথ কোথা থেকে একটা পাখি নিয়ে এলো। সে গাঁজাখোরের মতো হেরো গলায় শুধু বলতো, তারা তারা বল শালারা। সেই সময় হ্যারিসন রোডে বিখ্যাত সিনেমা হাউস ছিল ঝমক মহল। করগেট লোহার ছাদ,
তার নিচে কাঠের সিলিং। বহুকালের পুরনো বাড়ি, সিলিংয়ে অনেক ফাঁক ছিল। তাই দিয়ে বিস্তর পায়রা ঢুকে ভেতরের কার্নিশে রাত্রি যাপন করত। অডিটোরিয়াম এত নোংরা হতো যে দর্শকরা হল্লা করতে শুরু করলো। ম্যানেজার হরবাসজি ছিপিওয়ালা পায়রা তাড়াবার অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুই হলো না। মেরে ফেলবার উপায় নেই, কারণ হিন্দুর চোখে গড় যেমন ভগবতী, তেমনি হিন্দু মুসলমান আর পার্সির চোখে পায়রা লক্ষ্মীর প্রজা। ছিপিওয়ালা সাহেব লোক পরম্পরায় শুনলেন পায়রা তাড়াতে পারে একমাত্র গুপি সাহেব। তাকে কল দেওয়া হলো। সে বলল, খুব সোজা কাজ। রাত 12টার পর যখন শো বন্ধ হবে আর পায়রার দল বেহুশ হয়ে ঘুমোবে, তখন 2-3 জন লোক লাগিয়ে দেবেন। তারা মই দিয়ে উঠবে আর প্রত্যেকটি পায়রার পেট টিপে ছেড়ে দেবে। পায়রার স্মরণ শক্তি তীক্ষ্ণ নয়, সেজন্যে দিন কতক নিয়মিতভাবে পেট টেপা দরকার। ক্রমশ তাদের হৃদয়ঙ্গম হবে যে এই ঝমকমহল সিনেমা ভবন পায়রার পক্ষে মোটেই নিরাপদ আশ্রয় নয়। গুপি সাহেবের ব্যবস্থা অনুসারে হরমাসজি ছিপিওয়ালা প্রাত্যহিক পেট টেপার অর্ডার দিলেন। দিন কতক পরেই পায়রার দল বিদায় হলো। গুপি 25 টাকা দক্ষিণা পেল। তার কয়েক মাস পরে সিনেমা হাউসের ভাড়া নিয়ে ঝগড়া হওয়ায় ছিপিওয়ালা সাহেব নাগপুরে চলে গেলেন। ঝমকমহলের মালিক পুরনো বাড়ি ভেঙে নতুন হাউস বানালেন। একদিন গুপি সাহেব আমার এখানে এসেছে। তার ডান হাতে রবারের দস্তানা, বাঁ হাতে একটা দেশলাইয়ের বাক্স। আমরা প্রশ্ন করলুম, ব্যাপার কি? গুপি সাহেব জবাব দিল না। ফরাসির ওপর 2খানা খবরের কাগজ বিছিয়ে দেশলাইয়ের বাক্স খুলে তার উপর ঢালল। ছোট ছোট জুঁই ফুলের কুড়ির মতন সাদা পদার্থ। গুপি বলল, ডেও পিঁপড়ের ডিম, 12 টাকা ভরি। 2 আনা দিয়ে 1 রতি কিনেছি, খুব পোষ্টায়। তারপর দস্তানা পরা ডান হাত পকেটে পুরে আবার বের করল। কাঁকড়া বিছেতে হাত ছিয়ে গেছে। আমরা ত্রস্ত হয়ে তক্তপোষ থেকে নেমে গেলুম। কাঁকড়া বিছের দল গুপির হাত থেকে কাগজের ওপর পড়ল আর টপ টপ করে সমস্ত পিঁপড়ের ডিম খেয়ে ফেলল। তারপর গুপি সাহেব তার পোষা জানোয়ারদের আবার পকেটে পড়ল। আমরা সবাই বললুম, তোমার এ কিরকম ভয়ঙ্কর শখ? কোনোদিন বিছির কামড়ে মারা যাবে দেখছি। গুপি সাহেব বললেন, আপনারা জানেন না, কাঁকড়া বিছি অতি উপকারী প্রাণী। বিছানায় ছাড় পোকা হয়েছে? কিটিংস পাউডারে কিছু হচ্ছে না? গুটি কত কাঁকড়া বিছে ছেড়ে দিন, 3-4 দিন অন্য ঘরে গিয়ে রাত্রি যাপন করুন। তারপর দেখবেন ছাড় পোকা নিবংশ, আন্ডা বাচ্চা ধারী সমস্ত সাবার। আলমারি কি দরজা জানলায় উইলে গেছে? ভাড়ার ঘরে পিঁপড়ে, তারও দাবায় কাঁকড়া বিছে। জিতেন বোসের নাম শুনে থাকবেন। ভদ্রলোকের পুরনো বই সংগ্রহের বাতিক আছে। একদিন এখানে আড্ডা দিতে এসেছেন। কথায় কথায় বললেন, আর তো পারা যায় না, কলকাতায় যত রিসার্চ স্কলার আর পিএইচডি আছেন সবাই আমার উপর হামলা করছেন। কেবলই বলেন, এই বইটা 2 দিনের জন্য দাও, ওইখানা 7 দিনের জন্য দাও। বই দিলে কিন্তু ফেরত আসে না। ওমর খাইয়মের স্বহস্তে লেখা একটি মহামূল্য পুঁথি আমার আছে। ডক্টর সীতারাম নস্কর সেই পুঁথিটি বাগাতে চান। একজন জুবান প্রফেসরকে দেখাবেন।
নস্কর মশাইকে হাঁকিয়ে দিতে পারি না। এককালে তার কাছে পড়েছিলাম। তা না না করে এতদিন কাটিয়েছি। কিন্তু আসছে রবিবারে তিনি আবার আসবেন। কি ছুতো করব তাই ভাবছি। দৈবক্রমে গুপি সাহেব উপস্থিত ছিল। সে বলল, আপনি ভাববেন না জিতেন সাহেব, আপনার প্রত্যেক আলমারিতে আমি 5টি করে কাঁকড়া বিছে ছেড়ে দেব, আর গুটি 10 ডিম। কেউ বই চাইলে বলবেন, আলমারিতে বিছে ভর্তি, বই নিতে পারেন অ্যাট ইয়োর রিস্ক। জিতেনবাবু রাজি হলেন। গুপি সাহেব যথোচিত ব্যবস্থা করল। তারপর ডক্টর নস্কর এসে ওমর খাইয়াম চাইলেন। জিতেনবাবু বললেন, মহা মুশকিল স্যার, সব আলমারি বিছেই ভরে গেছে। এই সেদিন আমার ভাগ্নেকে কামড়েছে, বেচারা হাসপাতালে আছে। আমার তো হাত দেবার সাহস নেই। আপনি যদি নিরাপদ মনে করেন তবে বইটা খুঁজে বের করে নিতে পারেন। ডক্টর নস্কর সন্দিগ্ধ মনে আলমারিতে উঁকি মেরে দেখলেন কাঁকড়া বিছে পাহারা দিচ্ছে। তিনি তখনই ও বাবা বলে প্রস্থান করলেন। এইবার গুপি সাহেবের মহত্তর অবদানের কথা শোনেন। কিছুকাল তার দেখা পাইনি। হঠাৎ একদিন সন্ধেবেলা টেলিফোন বেজে উঠল। কে কে আপনি? উত্তর এলো, আমি গুপি, আপনাদের গুপি সাহেব, মুচিপাড়া থানা থেকে বলছি। আমাকে গ্রেপ্তার করেছে, শিগগির আসুন, বেল দিতে হবে। থানায় গিয়ে দেখলাম একটা কাঠের বেঞ্চে বসে গুপি সাহেব পা দোলাচ্ছে। দারোগা গুলজার হোসেন তার চেয়ারে বসে কটমট করে তার দিকে চেয়ে আছেন। গুপির পাশেই আরেকটি লোক বসে আছে, রোগা, বেঁটে, চাপ দাড়ি আছে, পরনে ময়লা ইজার, ফর্সা জামা, মাথায় টুপি। লোকটি কাতর স্বরে মাঝে মাঝে বাপরে বাপ বলছে, আর একটা গামলায় বরফ দেওয়া জলে হাত ডোবাচ্ছে। আশ্চর্য হয়ে আমি জিজ্ঞাসা করলুম, ব্যাপার কি ইন্সপেক্টর সাহেব? গুলজার হোসেন বললেন, এই গোপী ঘোষ আপনার ফ্রেন্ড? অতি ভয়ানক লোক, এই বেচারা চট্টু মিয়ার জান লিয়েছেন। ব্যাপার যা শুনলাম তা এই, গুপি সাহেব বউবাজারে কি কিনতে গিয়েছিল। চট্টু মিয়া পকেট মারবার জন্য গুপির পকেটে হাত পড়ে সঙ্গে সঙ্গে দুটো কাঁকড়া বিছে তাকে কামড়ে দেয়। যন্ত্রণায় চট্টু অজ্ঞান হয়ে পড়ে। তখন দুজন পাহারাওয়ালা তাকে আর গুপি সাহেবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আমি নিবেদন করলুম, চট্টু মিয়া পকেট মারবার চেষ্টা করেছিল, তাকে আপনারা অবশ্যই প্রসিকিউট করবেন, কিন্তু গুপি সাহেবের কসুর কি? ওকে তো আটকাতে পারেন না। দারোগা সাহেব গর্জন করে বললেন, আমাকে আইন শেখাবেন না মশাই। এই গোপী একজন খুনি, ডেঞ্জার টু দি পাবলিক। গরিব বেচারা চট্টু মিয়া একটু আধটু পকেট মারে, কিন্তু তার জন্যে আমরা আছি, সাহেব আছেন, লাট সাহেব ভি আছেন। চট্টুর জান নেবার কোনো ইখতিয়ার আপনার এই ফ্রেন্ডের নেই। আমার কথায় কোনো ফল হলো না। 100 টাকার বেল দিয়ে গুপিকে খালাস করে নিয়ে এলুম। 5 দিন পরে কোর্টে মোকদ্দমা উঠল, শুধু গুপির কেস। পকেটমার চট্টুর বিচার পরে হবে, সে তখনও হাসপাতালে। সরকারি উকিল বললেন, ইওর অনার, এই আসামি গোপী ঘোষকে কড়া সাজা দেওয়া দরকার। পিকপকেটে বাধা দেবার অধিকার সকলেরই আছে, কিন্তু তাকে খুন করা মারাত্মক অপরাধ। হুজুর, সেই বহুকালের পুরনো কেস ক্রাউন ভার্সেস ভিকনপাসির নজিরটি দেখুন। ভিকুনপাসি তারই তৈরি করত।
তাল গাছে ঝোলানো তার ভার থেকে রোজই তারই চুরি যেত। চোরকে জব্দ করার মতলবে ভিকুন দুত্র ফলের রস ভাঁড়ের মধ্যে রাখল। পরদিন একটা তারি চোর মারা পড়ল, আর একটা কোনো গতিকে বেঁচে গেল। হাকিম রায় দিলেন, চোরের বিরুদ্ধে এমন মারাত্মক উপায় অবলম্বন করা অপরাধ। ভিকনপাসির 1 বছর জেল আর 50 টাকা জরিমানা হয়েছিল। গুপি সাহেবের উকিল বললেন, ইওর অনার, আমার মক্কেলের কেস একেবারেই আলাদা। কোন লোককে জব্দ করবার মতলব বা ম্যালিস প্রিপেন্স এর ছিল না। পিকপকেটদের প্রতিও ইনি শত্রুভাবাপন্ন নন। ইনি শখ করে কাঁকড়া বিছে পোষেন, তাদের ট্রেনিং দেন, আদর করেন, ভালোবাসেন, তাই সঙ্গে সঙ্গে রাখেন। কি করে ইনি জানবেন যে পুওর ফেলো চট্টুর মতিচ্ছন্ন হবে? ইনি তার অনিষ্ট চেষ্টা করেননি। এর পালিত অবোধ প্রাণীরাই আত্মরক্ষার জন্য চটুকে কামড়ে দিয়েছিল। চট্টু মিয়ার প্রতি আমার ক্লায়েন্টের খুব সিম্প্যাথি আছে, কিন্তু এর দায়িত্ব কিছুই নেই। হাকিম ব্রজবিহারী অধিকারী ভুক্তভোগী লোক। বারদুই তারও পকেট মারা গিয়েছিল। হাসি চেপে বললেন, পকেটে কাঁকড়া বিছিয়ে নিয়ে বাজারে যাওয়া অন্যায় কাজ। আসামি অপরাধী। ওকে সতর্ক করে দিচ্ছি, আর যেন এমন না করেন। আচ্ছা গোপীবাবু, আপনি যেতে পারেন। গুপি সাহেব নমস্কার করে করজোড়ে বললেন, হুজুর, একটা কোশ্চেন করতে পারি কি? হাকিম বললেন, কি কোশ্চেন? আগে পাঞ্জাবির পকেটে কাঁকড়া বিছে রাখা আমার ভুল হয়েছিল, কিন্তু যদি কোট পরি, তার পকেটের উপর যদি বোতাম দেওয়া ফ্ল্যাপ থাকে, আর তার গায়ে যদি একটি নোটিশ সেঁটে দিই, পকেট মে বিচ্ছু হ্যায়, হাত ঘাসানা খতরনাক হ্যায়, তাহলে কি বেআইনি হবে? হাকিম ব্রজবিহারী অধিকারী একটু চিন্তা করে বললেন, না, তাহলে বেআইনি হবে না। কিন্তু মাইন্ড ইউ, আমি হাকিম হিসেবে মত প্রকাশ করছি না, একজন সাধারণ লোক হিসেবে বলছি। গুপি সাহেব খালাস হলো। তার কিছু আক্কেলও হলো, কিন্তু ব্যবসা বুদ্ধি তার কিছুমাত্র ছিল না। আমি বললাম, তোমার শ্বশুর বাড়ি কেষ্টনগরে না? কালই সেখানে যাও, 1000 খানেক মাটির কাঁকড়া বিছে অর্ডার দিয়ে এসো। দ্বারের নিচে যেন ফাউন্টেন পেনের মতো ক্লিপ থাকে। বিজ্ঞাপন দেওয়া চলবে না, আমরা 5 জন মুখে মুখেই জিনিসটি চালু করে দেব। গুপি সাহেব 1000টা নকল বিছে আনালো। 20 দিনের মধ্যেই বিক্রি হয়ে গেল। খুব ডিমান্ড, আরো আনাতে হলো। চট্টু মিয়ার দুর্ভোগের খবর পিকপকেট সমাজে রটে গিয়েছিল। পথচারী ভদ্রলোকদের পকেট থেকে দুটি দাঁড়া উঁকি মারছে দেখে তারা আতঙ্কে কাঁপতে লাগলো। তাদের পেশা একদম বন্ধ হয়ে গেল। তারপর ক্রমশ জানাজানি হলো যে আসল বিছে নয়, মাটির তৈরি। পকেট মারদের ভয় ভেঙে গেল। তারা আবার ব্যবসা শুরু করলো। ইতিহাস শুনে নয়নচাঁদ বললেন, হ, দিব্যি আষাঢ়ে গল্প বানিয়েছ। এখন কাজের কথা বলো। হৃদয় দাস মোটর কিনছে, ভালো কথা। আমার ছেলেকে বিলেত পাঠাতে রাজি আছে তো? বিষণ্ণ মুখে আমি বললাম, আজ্ঞে না, মোটর কিনছেন নিজের জন্যে, নাত জামাইকে বিলেত পাঠাতে পারবেন না। বটে, আমার ছেলেকে জলের দরে পেতে চান? আজ্ঞে না, অন্য জায়গায় নাতনির সম্বন্ধ স্থির করেছেন। কি জানেন পাইন মশাই, আপনি ধনীমানী লোক, কাজেই অনেকের চোখ টাটায়। হিংসুটে লোকে ছেলের নামে ভাঙচি দিয়েছে। কি বলেছে? বলেছে ষাঁড়ের গোবর।
গল্পটি এখানেই শেষ হলো। আশা করি এই ছোট্ট গল্পটি আপনাদের ভালো লেগেছে। চলে যাওয়ার আগে একটি ছোট্ট ঘোষণা। আপনাদের যদি আপনাদের পছন্দের কোনো লেখকের লেখা কোনো গল্প যদি শুনতে ইচ্ছে করে, অথবা আপনাদের কাছে এমন কোনো গল্প বা কাহিনী থাকে যেটি আপনারা এই গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অতি অবশ্যই চেষ্টা করব সেই গল্পগুলি গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে। খুব শিগগিরই আমি হাজির হব পরবর্তী পর্বে আরেকটি সুন্দর গল্প নিয়ে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।